ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা? জি ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে। জি ওয়ালাইকুম সালাম। দেখেন, আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এই অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং এবং সহজ, এখানে কঠিনের কোনো কিছুই নাই। সাধারণত আপনাকে তিনটা বা চারটা জিনিস এখানে জিজ্ঞাসা করবে এবং পুরোটাই হচ্ছে সূত্র নির্ভর। ঠিক আছে? পুরোটাই হচ্ছে সূত্র নির্ভর, আপনি সূত্র দিয়েই সবগুলা ম্যাথই আপনি সলভ করে ফেলতে পারবেন। ঠিক আছে? এবং এখানে আপনার খুব বেশি সময় লাগবে না, কারণ বাংলাদেশে যে প্রশ্নগুলো আসে এইগুলাও সহজ, আবার আগারওয়ালের বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলাও মোটামুটি সহজ। ঠিক আছে? তার মানে যে আপনাকে সূত্র এখানে মুখস্থ করতে হবে এমন না। এই সূত্রগুলো আমরা মোটামুটি ক্লাস 8 থেকেই তো এই সুদ কষার অঙ্কগুলো করে আসি, 7-8 থেকে। তো আমরা এই জিনিসগুলো ওই ক্লাস 7-8-এও করছি। ঠিক আছে? তো দেখেন, এখানে একদম মাদার ফর্মুলা যেটা, সেটা হইতেছে ইন্টারেস্টের ফর্মুলাটা। এখানে আই মানে হচ্ছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্টের ফর্মুলা থেকেই মূলত সমস্ত কিছু বের করা যাবে। কিভাবে? দেখেন, যখন আপনাকে বলবে যে সুদ কত, সুদের পরিমাণটা কত, তখন আমাদেরকে কি করতে হয়? প্রিন্সিপালের সাথে টাইমকে গুণন দিতে হয়, টাইমের সাথে আবার এই রেট পার্সেন্টকে গুণ দিতে হয়। তো এইটা ক্যালকুলেশন করলেই, অর্থাৎ এখানে আপনার মূলধন বসবে, এখানে কত বছরের জন্য ধার নিছেন সেটা বসবে, আর আপনার সুদের হারটা কত এটা বসবে। এই তিনটা গুণ করে কাটাকাটি করে দিলেই আপনি ইন্টারেস্টটা কত এইটা আপনি বের করতে পারবেন। ঠিক আছে? ঠিক সেম ভাবে আপনাকে যদি জিজ্ঞাসা করে কখনো যে ভাই আপনার এই মূলধনটা কত হবে, তো যখন আপনি এখান থেকে পির ভ্যালুটা বের করবেন, তখন বিষয়টা কি হবে? এই পাশে আগে থেকেই আই ছিল, মানে ইন্টারেস্ট ছিল, এই ইন্টারেস্ট তো এই পাশে থাকবেই। আর এই পাশে দেখেন 100 ছিল না, এই 100 এখানে নিচে ছিল, এখানে এসে ইন্টারেস্টের সাথে কি হয়ে যাবে? গুণন হয়ে যাবে। তারপরে এখানে দেখেন আর কি কি আছে, টাইম আছে, এটা উপরে ছিল, সমানের এই পাশে নিচে চলে আসবে। আর উপরে ছিল, সমানের এই পাশে কোথায় আসবে? নিচে চলে আসবে। অর্থাৎ এই ক্যালকুলেশনটা করলে আপনার মূলধন কত এটা আপনি বের করে ফেলতে পারবেন। ঠিক সেম ভাবে আপনাকে যদি বলে যে কত বছরের জন্য সুদের উপর টাকা দিছেন বা টাকা নিছেন, অর্থাৎ টাইম যদি বের করতে বলে, সেম হিসাব। এই পাশে আগে থেকে আপনার ইন্টারেস্ট ছিল, 100টা উপরে চলে আসবে, আর টাইম ছাড়া যে যা কিছু আছে অর্থাৎ প্রিন্সিপাল আর হচ্ছে রেট, এই দুইটার নিচে গুণ অবস্থায় হবে। মুখস্থ করার কোনো দরকার নাই, প্রথমটা মনে রাখলে নিচের এ কয়েকটায় পারা যাবে। আবার যখন আপনাকে বলবে যে রেট পার্সেন্ট কত, সুদের হার কত, তখন আপনি সেম কাজই করবেন। যে যখন আমাকে রেট পার্সেন্ট বের করতে বলবে, ইন্টারেস্ট এই পাশে আগে থেকে ছিল, 100টা এই পাশে গুণন হয়ে যাবে, আর কি কি থাকবে? পি থাকবে আর হচ্ছে টি থাকবে। ঠিক আছে? এই কয়েকটা জিনিস আপনার কাছে বেশি জানতে চাইবে, যে আপনার সুদ কত, আপনার মূলধন কত, কত বছর সময়ের জন্য সুদের উপর টাকা নিছেন, আর আপনার সুদের হারটা কত। এই চারটা জিনিসই জিজ্ঞাসা করবে। এবং এখানে নতুন একটা টার্ম পাবেন, সেটা হচ্ছে অ্যামাউন্ট। যখন আপনাকে বলবে অ্যামাউন্ট কত, এই অ্যামাউন্ট মানে হচ্ছে সুদাসল। অ্যামাউন্ট মানে কি? সুদাসল। অর্থাৎ অ্যামাউন্টের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ইন্টারেস্ট থাকবে, আর একটা হচ্ছে আপনার মূলধন থাকবে। অর্থাৎ ইন্টারেস্টের সাথে যখন আমি মূলধনটাকে যোগ করে দিব, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যামাউন্ট বলবো বা সুদাসল বলবো। ঠিক আছে? তো এটা বুঝে নিতে হবে, কারণ অনেক জায়গায় অ্যামাউন্ট বলতে, অনেক জায়গায় আপনাকে অ্যামাউন্ট বলতে আপনার সুদকেও বুঝাবে প্রশ্নে, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। অ্যামাউন্ট বলতে সুদকেও বুঝাবে, আবার অনেক জায়গায় অ্যামাউন্ট বলতে আপনার যেই মূলধনটা সেটাকে অনেক সময় মিন করে। অর্থাৎ এটা আপনার ইংরেজি ভাষার যে রকম সেই অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে? তাছাড়া যখন আপনাকে বলবে যে আপনি অ্যামাউন্ট বের করেন, অ্যামাউন্ট যখন আপনাকে বের করতে বলবে, ঠিক আছে, তখন বুঝবেন যে আপনাকে মূলত সুদ সহ আসল কত এটা বের করতে বলতেছে। অর্থাৎ সুদের পরিমাণটাকে কিছু কিছু জায়গায় আপনার অ্যামাউন্ট হিসেবে মানে বলবে ওরা প্রশ্নে, এরকম অনেক প্রশ্ন আছে। আবার মূলধন সেটাকে ওরা অনেক জায়গায় অ্যামাউন্ট বলে।
তার মানে এই না যে এই অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল। যখন আপনাকে, আমি বারবার বলছি, যখন আপনাকে বলবে যে আপনার অ্যামাউন্টের পরিমাণটা কত, অ্যামাউন্ট কত, তখন বুঝবেন যে আপনাকে সুদ আসল বের করতে বলতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয় আশয়। এখন জাস্ট আমরা ম্যাথে ক্যালকুলেশনগুলো ঠিকঠাকভাবে করলে রেজাল্ট বের হবে। এবং এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে রেট পার্সেন্ট। ঠিক আছে, রেট পার্সেন্ট প্রশ্নে আপনাকে বলবে যে সুদের হার 10%, সুদের হার 5%, সুদের হার 6%, এরকম সুদের হার বলবে। এই 10%, 5% বা 6%, মূল কথা সুদের হার মানে হচ্ছে এক বছরে, এক বছরে 100 টাকায়, 100 টাকায় আপনি যত সুদ পান, আপনি যত সুদ পান সেটাই হচ্ছে সুদ পান। ঠিক আছে, রেট পার্সেন্ট হচ্ছে এক বছরে 100 টাকায় আপনি যত টাকা সুদ পান সেটাকে আমরা রেট পার্সেন্ট বলি। তো প্রশ্নে যখন বলবে যে আপনার সুদের হার 10%, তখন আপনি বুঝবেন এটা হচ্ছে এক বছরের সুদের পরিমাণ। এক বছর, এক বছরে 100 টাকায় আপনি 10 টাকা সুদ পাবেন। যদি এখন কথা হচ্ছে যে ভাই যদি মাসের কথা বলে যে 4 মাসে এত, তখন আপনাকে কি করতে হবে, এই 4 দিয়ে আবার রেট পার্সেন্টকে ভাগ করে দিতে হবে। যদি আপনাকে বলে 6%, মানে 6 মাসের জন্য, তখন আবার আবার আপনাকে এটা এই রেট পার্সেন্টকে 2 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। ঠিক আছে, তো সেটা পরের হিসাব, সেই ম্যাথগুলো হয়তো পরে আসবে, কম্পাউন্ড ইন্টারেস্টে আসবে। শুধু এতটুকু মাথায় রাখেন যে রেট পার্সেন্ট মানে হচ্ছে এক বছরে 100 টাকায় আপনি যত টাকা সুদ দেন বা সুদ পাবেন সেটাই হচ্ছে আপনার রেট পার্সেন্ট। আসেন এখন আমরা ম্যাথ করা শুরু করি। এখন আমরা চলে যাব হচ্ছে উদাহরণের অঙ্কে। প্রথমে উদাহরণ 6টা প্রথমে দেখব। দেখেন উদাহরণ 6 বলা হচ্ছে যে অ্যাডাম বরোড সাম মানি অ্যাট দ্য রেট অফ 6% পার অ্যানাম ফর দ্য ফার্স্ট 2 years, at the rate of 9% per annum for the next 3 years, and at the rate of 14% per annum for the period beyond 5 years. If he pays a total interest of টাকা 11,400 at the end of 9 years, how much money did he borrow? বলতেছে যে অ্যাডাম নামের একটা লোক কিছু টাকা ধার নেয়। বলতেছে যে প্রথম 2 বছরের জন্য তার সুদের হার হচ্ছে 6%, তারপরে হচ্ছে পরবর্তী 3 বছরের জন্য তার সুদের হার হচ্ছে 9%, আর 5 বছরের বেশি সময়ের জন্য সুদের হার হবে 14% করে। এখন বলতেছে যে যদি সে সুদ বাবদ টোটাল 11,400 টাকা প্রদান করে 9 বছরে, যদি সে সুদ বাবদ 9 বছরে 11,400 টাকা প্রদান করে, তাহলে সে কত টাকা ধার নিয়েছিল, সে কত টাকা ধার নিয়েছিল এইটা আমাকে বের করতে হবে। আমি পার্সেন্টেজ পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই 4টা অধ্যায় সব কিছু মানে আমাকে যেটা ধরে নিতে হবে সেই ধরে নেওয়ার মানটা আমার কত হবে, 100 হবে। ঠিক আছে, তো এখানে বলছে যে আমি কত টাকা ধার করছি, তো ধার করছি মানে ওটা হচ্ছে আমার মূলধন বা প্রিন্সিপাল। ঠিক আছে, তো আমি ধরেই নিচ্ছি যে আমার ধারকৃত টাকার পরিমাণ হচ্ছে 100 টাকা। ধারকৃত টাকার পরিমাণ কত, 100 টাকা। প্রশ্নের প্রথম অংশে বলতেছে যে প্রথম 2 বছরের জন্য আপনি ধারটা নিছেন, মানে আপনার ধারটা হচ্ছে 9 বছরের জন্য আপনি ধার নিছেন। টোটাল টাইম হচ্ছে 9 বছর। ঠিক আছে, 9 বছরের ভিতরে প্রথম 2 বছরের জন্য আপনার সুদের হার হচ্ছে 6%। প্রথম 2 বছরের সুদের হার কত, 6%। তারপরে দ্বিতীয় অংশ বলতেছে যে পরবর্তী 3 বছরের জন্য আপনার সুদের হার কত হবে, বলতেছে যে 9% হবে, 9%। আর এই যে দেখেন 2 আর 3 5 হয়ে গেল না, 2 বছর আর 3 বছর, 5 বছর হলো। 5 বছরের বেশি সময়ের জন্য, 5 বছরের বেশি সময়ের জন্য, অর্থাৎ আমার টোটাল হচ্ছে 9 বছর। 9 বছরের ভিতরে 5 বছর চলে গেছে, তাহলে 5 বছরের বেশি আরো 4 বছর আমাকে সুদ দিতে হবে। তখন এই 4 বছরের জন্য সুদের পরিমাণ কত হবে, আপনি বলবেন যে ভাই প্রশ্নে দেওয়া আছে 14%। 14%। তাহলে খেয়াল করেন এখানে টোটাল সুদের পরিমাণ আপনাকে প্রশ্নে বলছে 11,400 টাকা, 11,400 টাকা। তাহলে আমি কিছুক্ষণ আগেই বলছি যে এখানে সুদের হার মানে হচ্ছে
এইটা হচ্ছে 1 বছরের সুদ, এই যে 6% এটা হচ্ছে 1 বছরের সুদ, এই যে 9% এটা হচ্ছে 1 বছরের সুদ, এই যে 14% এটা হইতেছে 1 বছরের সুদ। তাহলে 1 বছরে যদি 6% বা 6 টাকা সুদ পাই, যেহেতু আমার প্রিন্সিপাল 100 টাকা, 100 টাকায় 1 বছরে যদি 6 টাকা সুদ পাই, তাহলে 2 বছরে কত টাকা সুদ পাবে? 1 বছরে 6 টাকা পাচ্ছে, তাহলে এই 2 বছরে কত পাবে? আপনি বলবেন যে ভাই 2 বছরে পাবে 6 × 2 = 12 টাকা। আবার 3 বছরে, 1 বছরে যদি 9 টাকা পায়, তাহলে 3 বছরে কত পাবে? আপনি বলবেন যে 3 9 = 27। আবার 4 বছরে কত পায়? 1 বছরে 14 টাকা পায়, তাহলে 4 বছরে কত পাবে? এই যে 4 14 56 টাকা। তাহলে দেখেন তো, এই যে 2 5 4 9, এই যে 9 বছর, 9 বছরের টোটাল সুদের পরিমাণটা কত? টোটাল কত টাকা সুদ দিলেন? আপনি বলবেন যে ভাই 50 70 80 82 87 আর 6 কত? ভুল করলাম, 4 14 56 না, 50 70 80 82 7 89 89 আর 6 কত? 95 95। আপনি বলবেন যে ভাই 9 বছরে আপনি টোটাল সুদ দিলেন কত টাকা? 95 টাকা। 9 বছরে সুদ দিচ্ছি কত? 95 টাকা। আর প্রশ্নে বলতেছে যে 9 বছরে আমি টোটাল সুদ দেই 11,400 টাকা। তার মানে আমার এখানে সুদের পরিমাণ যেটা 95, প্রশ্নে সেটা কত? 11,400। আমাকে বের করতে হবে যে আমি কত টাকা ধার নিছি। আমি তো ধার নিছি হচ্ছে 100 টাকা, তার মানে 100-র মান বের করা লাগবে। তো 95-এর মান যদি এইটা হয়, তাহলে 100-র মান কত? খেয়াল করেন, 5 দিয়ে যদি ভাগ করি, এখানে 20 বার যাবে, 5 দিয়ে ভাগ করলে 19 বার যাবে, 19 114-র ভিতরে যাবে 6 বার, আর এই যে 2টা শূন্য, তাহলে এখানে কত হচ্ছে? 6 2 12 আর 1 2 3, 3টা শূন্য। তার মানে এই 12,000 টাকা হচ্ছে আমি ধার নিয়েছিলাম। এই 12,000 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। উদাহরণ 9-এ চলে যান, 9 নম্বর উদাহরণের। দেখেন উদাহরণ 9-এ কি বলা হচ্ছে যে অন এ সার্টেইন টাইম দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ 12.5 years become 3/4 of the sum. What is the rate of interest percent per annum? এই প্রশ্নে আপনাকে বলতেছে যে একটা নির্দিষ্ট মূলধনের ওপরে 12.5 বছরে আপনি কত টাকা সুদ পাবেন। বলতেছে যে আসলের 3/4 অংশ। হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট রেট? তাহলে আপনার ইন্টারেস্ট রেটটা কত? তাহলে আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি যে আমার কাছে যখন রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞাসা করবে, তখন কি কি লিখতে হয়? এই যে ইন্টারেস্ট গুণন 100, নিচে কি লিখতে হয়? এই যে প্রিন্সিপাল ইনটু টাইম লিখতে হয়। প্রিন্সিপাল ইনটু টাইম লিখতে হয়, তাই না? তাহলে এই প্রশ্নে আমার আসল কত টাকা? আসল কত টাকা? প্রিন্সিপালটা কত? ওই যে দেখেন একটা ফ্র্যাকশন দেওয়া আছে, ফ্র্যাকশনটা হচ্ছে এই যে 3/4। অর্থাৎ বলতেছে যে আপনি 12.5 বছরে মূলধনের 3/4 টাকা সুদ পান। আপনি 12.5 বছরে কি করেন? মূলধনের 4/3 টাকা সুদ পান। তার মানে এই যে 3, এই 3টা হচ্ছে আমার ইন্টারেস্ট, আর এই 4টা হচ্ছে আমার কি? প্রিন্সিপাল। তাহলে এখানে মান বসান যে ইন্টারেস্ট হচ্ছে আমার 3 টাকা গুণন 100, প্রিন্সিপাল হচ্ছে আমার 4 টাকা, আর টাইমটা কত? টাইমটা বলতেছে 12.5 বছর। এই 12.5 বছরকে আমরা চাইলেই 25/2 লিখতে পারি। তো আমি যদি এখানে এই যে 25/2 লিখি, তাহলে এই 2টা অটোমেটিক পরের লাইনে উপরে চলে যাবে না? তাহলে আমি কি করব? এক লাইনেই করে দিব যে গুণন হচ্ছে 2। এই যে দেখেন 25 এটার ভিতরে 4 বার যাবে, 4 আর 4 কেটে যাবে, 3 আর 2 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 6% হয়ে যাবে। তার মানে এখানে আমার সুদের হার কত হবে? 6%।
উদাহরণ 12-তে চলে যান। না বুঝলে বললেন যে ভাই বুঝতেছি না, ঠিক আছে? দেখেন উদাহরণ 12-তে বলা হচ্ছে যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 4/9 অফ দ্য প্রিন্সিপাল। বলতেছে যে একটা নির্দিষ্ট টাকার উপরে আপনি সুদ কত পাবেন, বলতেছে যে আসলের 9/4 ফাইন্ড দ্য রেট, পার্সেন্ট অ্যান্ড টাইম। আপনাকে সুদের হার এবং সময় দুইটাই বের করতে হবে। ইফ বোথ আর নিউমেরিক্যালি ইকুয়াল, বলতেছে যে যদি দুইটার ভ্যালুই সমান হয়। এখানে নিউমেরিক্যালি ইকুয়াল মানে হচ্ছে যে ধরে নেন টাইমও বলছে আপনাকে 2 বছর এবং সুদের হারও আপনাকে বলা আছে 2%। অর্থাৎ এই সময়ের সংখ্যাটা আর রেট অফ পার্সেন্টের সংখ্যা এই দুইটাই কি হবে, সেম হবে। টাইমও যদি 2 বছর হয় সুদের হারও কত হবে, 2% হবে। এইটাকে বলা হচ্ছে নিউমেরিক্যালি ইকুয়াল। তো এখানে বলতেছে যে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য, কত সময় আপনি জানেন না, কত সময় আপনি জানেন না এবং সুদের হার কত সেটাও আপনি জানেন না। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে টাইমকে যদি আমি ধরে নেই যে টাইম হচ্ছে আমার এক্স বছর, তাহলে রেট পার্সেন্ট, এই রেট পার্সেন্টটাকে আমি ধরে নিলাম যে X%, যেহেতু দুইটাই সেম। এখন খেয়াল করেন বলতেছে যে আপনি এক্স বছরে এই X% হার সুদে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার ওপরে যে সুদটা পান সেটা হচ্ছে আপনার আসলের 9/4। তার মানে এই 4 হচ্ছে আপনার ইন্টারেস্টটা আর এই 9 হচ্ছে আপনার কি, প্রিন্সিপালটা। তো এই প্রশ্নে যেহেতু আপনাকে টাইম আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দুইটাই সেম এবং যে কোনো একটা বের করলে হবে, মূল কথা এখানে আমাকে এক্স এর ভ্যালুটা বের করলেই হবে। তো এক্স এর ভ্যালু আপনি কিভাবে বের করবেন? এখানে রেট অফ পার্সেন্ট বের করতে বলছে, তার মানে এই না, তার মানে এই না যে আমি এখন ওই সূত্রটা প্রয়োগ করব যে I × 100 P × T। তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, এখানে সহজ হবে না। তাহলে সহজ কোনটা হবে? এখানে এই প্রশ্নে এক্স এর ভ্যালু বের করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইন্টারেস্টের সূত্রটা প্রয়োগ করা। সুদের যেই সূত্রটা আছে সেই সূত্রটা আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে খুব দ্রুত উত্তর বের হয়ে আসবে। কিভাবে খেয়াল করেন, এই যে আমার প্রিন্সিপাল, আমি জানি যে আমার প্রিন্সিপাল হচ্ছে 9 টাকা, প্রিন্সিপাল 9 টাকা গুণন আমার টাইম কত, এক্স বছর, আমার সুদের হার কত, এই যে X%। ঠিক আছে, তাহলে এটা ইন্টারেস্টের সূত্র হইল না, প্রিন্সিপাল টাইম সুদের হার। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি, যে আমার সুদের পরিমাণ লিখতে পারি। তো সুদের পরিমাণ কত, এখানে তো লেখা আছে যে সুদ হচ্ছে 4 টাকা, তাহলে আপনি লিখে দেন যে সুদ হচ্ছে 4 টাকা। তাহলে খেয়াল করেন 9 আর 2টা এক্স, তার মানে হচ্ছে 9x², আর 4 আর 100 গুণ করলে 400 হয়ে যায়। তাহলে x² সমান সমান কত, এই যে আপনি বলবেন যে 400/9। তাহলে x সমান সমান কত, √400/9। তাহলে x সমান সমান কত হয়ে যাবে ভাই, 400-র উপরে রুট ওভার দিলে 20 হয়ে যায়, 9-এর উপরে রুট করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়। তো 20/3, এই 20/3কে যদি আমরা একটু ছোট করি তাহলে লিখতে পারবো যে 6/2/3 বছর, 6/2/3 বছর। অর্থাৎ এই যে আমরা ধরছিলাম যে আমার সময় হচ্ছে এক্স বছর, এই এক্স মানে হচ্ছে 6/2/3 বছর, আর সুদের হার ধরছিলাম X%, এই X% মানে হচ্ছে 6/2/3%। ঠিক আছে, এটাকে আপনি আরো চাইলে ভাঙতে পারেন যে 6 বছর 8 মাস, 6 বছর 8 মাস, মানে এই 6/2/3 বছরকে 6 বছর 8 মাসও বলতে পারেন। বোঝা গেছে ভাই হিসাবটা? উত্তর হচ্ছে 6/2/3। উদাহরণ 13-তে যান। বাংলাদেশে ব্যাংকের পরীক্ষা আসছিল 13 নম্বর।
13তে বলা হচ্ছে যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2.5 years at 12% per annum ইজ টাকা 40 less than the simple interest on the same sum for 3.5 years at 10% per annum. Find the sum. বলতেছে যে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে বা একটা মূলধন আছে, সেই মূলধনটা যদি আপনি 3.5 বছরের জন্য 10% হারে কাউকে ধার দেন, তাহলে এখান থেকে যা সুদ পাবেন, আমি লিখে লিখে বুঝাই, যে ধরেন যে আপনার কাছে পি টাকা আছে, এই পি টাকাকে যদি আপনি 3.5 বছর, এই 3.5কে চাইলে আমরা 7/2 বলতে পারি, এই পি টাকাকে যদি আপনি 3.5 বছরের জন্য 10% হারে সুদের উপর দেন, তাহলে এখান থেকে যা ইন্টারেস্ট পাবেন, এই জায়গাটা থেকে যে ইন্টারেস্ট পাবেন, সেই ইন্টারেস্টটা কি হবে বলতেছে যে আরেকটা জায়গায় যদি আপনি এই সেম পি টাকাকে যদি আপনি 2.5 বছর, এই 2.5কে চাইলেই আমরা 5/2 বলতে পারি, এই 2.5 বছরের জন্য বলা হচ্ছে কত পার্সেন্ট হারে, 12% হারে যদি ধার দেন, 12% হারে যদি ধার দেন, তাহলে এখানে যেই সুদটা পাবেন, এই সুদটা হবে এই প্রথম সুদের চেয়ে 40 টাকা কম। খেয়াল করেন, আপনি পি টাকা 3.5 বছরের জন্য 10% হারে আমাকে ধরেন দিলেন, আবার আপনি এই পি টাকা 2.5 বছরের জন্য 12% হারে সুমন ভাইকে দিলেন। তো এই যে আমার কাছ থেকে আপনি যেই সুদটা পাবেন আর সুমন ভাইয়ের কাছ থেকে আপনি যেই সুদটা পাবেন, এই দুইটা সুদের পার্থক্য হচ্ছে 40 টাকা। যেইটাকে ওরা প্রশ্নে বলতেছে যে এই পি টাকা 2.5 বছরের জন্য 12% হারে দিলে আপনি যত টাকা সুদ পাবেন, এই সুদটা হবে এই পি টাকা 3.5 বছরের জন্য 10% হারে সুদে দিলে যেই সুদটা পাওয়া যাবে তার চেয়ে 40 টাকা কম। তার মানে এই সুদ আর এই সুদ, এই দুইটা সুদের পার্থক্য কত হবে ভাই? 40 টাকা হবে। এই যে 40, ঠিক আছে। এখন এইটা সলভ করলেই আমরা বুঝতে পারবো যে আপনি আসলে কত টাকা ধার দিছিলেন। তো এগুলা দেখে মনে হইতে পারে যে প্রচুর টাইম লাগবে এগুলা করতে, আসলেই টাইম লাগবে না, এগুলো কয়েক সেকেন্ডের বিষয়, ঠিক আছে। খেয়াল করেন, 0 0 কেটে দিবেন, তাহলে ওপরে 7p, নিচে হচ্ছে 20, মাইনাস 4 3 বার, 4 25 বার, তাহলে 3 5 15p ডিভাইডেড 25 2 50 ইজ ইকুয়াল টু কত? 40। 20 50 এর লসাগু সবাই জানি 100, তাহলে 5 7 এই যে 35p মাইনাস 30p ইজ ইকুয়াল টু কত? 40। তাহলে এখানে কত হবে? 5p ইজ ইকুয়াল টু 40 গুণন 100, 5 এটার ভিতরে 8 বার, অতএব p সমান সমান কত? এই যে 800 টাকা। তাহলে আপনার মূলধনটা কত ভাই, বা আপনি কত টাকা আমাদেরকে ধার দিছিলেন? এই যে 800 টাকা। এই 800ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। মূল অঙ্কে চলে যান, 8 নাম্বার অঙ্ক। দেখেন 8-এ কি বলা হচ্ছে, এই 8 নাম্বারটাও বাংলাদেশে চাকরি পরীক্ষায় আসছিল, কিন্তু ব্যাংকে আসছিল এই 8 নাম্বার। এখানে বলা হচ্ছে যে এ পার্সন বরোস টাকা 5,000 ফর 2 years at 4% per annum simple interest. He immediately lends it to another person at 6.1/4% per annum for 2 years. Find his gain in the transaction per year. বলা হচ্ছে যে একজন মানুষ 5,000 টাকা কারো কাছ থেকে ধার 4% হারে 2 বছরের জন্য সরল সুদে ধার নেয়। সে তৎক্ষণাৎ এই 5,000 টাকা আবার অন্য একজন মানুষকে 2 বছরের জন্য 6/1/4% হারে সুদের উপর দেয়। তাহলে ওই লোকের প্রতি বছরে মুনাফা কত? ওই লোকটার প্রতি বছরে মুনাফা কত? দেখেন, আমরা যারা গ্রামে বড় হয়েছি, আমরা দেখতাম ছোটবেলায়, এখন ওই প্রচলনটা একটু কমে আসছে, তারপরেও সুদের ব্যবসা মোটামুটি ম্যাক্সিমাম
মানুষই সুদের ব্যবসার সাথে জড়িত। অন্য এলাকার কথা জানি না, আমাদের এলাকায় ম্যাক্সিমাম মানুষই সুদের ব্যবসার সাথে জড়িত। এখন আগে আমরা ছোটবেলায় দেখতাম যে যারা কৃষি কাজ করে, কৃষক শ্রেণীর লোক যারা, তারা কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা থাকতো না, তাদের নিজস্ব কোনো জমিও নাই। তারা ধরেন যে গ্রামে যারা একটু জমি জমা আছে, যারা একটু প্রভাবশালী, তাদের কাছ থেকে জমি নিত, বর্গা জমি নিত। ঠিক আছে, যে ভাই আপনি আমারে 2 বিঘা জমি দেন, আর যা খরচ লাগে আপনি দিবেন, আমি সেখানে আমার শারীরিক শ্রম দিব, দেওয়ার পরে যেই ফসলটা আসবে সেই ফসল বিক্রি করে আমি আপনার এই পাওনা টাকা শোধ করবো, আর যা থাকে সেটা আমার। ঠিক আছে, তো এই যে আপনার জমিটা দিল, জমির জন্য তাকে ফসল দিতে হয়, মানে ওই মহাজনকে। আবার এই ফসল চাষ করার জন্য এই বীজ কেনা বা অন্যান্য যে খরচাপাতি আছে সেই টাকা ওই প্রভাবশালী লোক দিবে বা মহাজন দিবে। এই টাকাটা কিন্তু ধার হিসেবে দিত না, এই টাকাটা দিত সুদের ওপরে, এবং এই সুদের রেট অনেক বেশি। আমাদের এলাকায় এমনও মানুষজন আছে যে আপনি যদি তার কাছ থেকে 1,000 টাকা সুদ নেন, ধরেন যে আপনি খুব বিপদে পড়ছেন, 1,000 টাকা সুদ নিছেন, দিনে তাকে সুদ দিতে হয় 100 টাকা। দিনে সুদ 100 টাকা দিনে। আজকে আপনি 1,000 টাকা নিছেন, কাল থেকে আপনার দিনে ওকে 1,000 টাকার বিপরীতে 100 টাকা সুদ দিতে হয়। এমনও সুদের ব্যবসায়ী আছে আমাদের এখানে। ঠিক আছে, সো যেই সুদের ক্যালকুলেশন করতে আপনার ক্যালকুলেটারও মনে হয় পারবে না, কম্পিউটার লাগবে। সুদের হার এত, দিনে 100 টাকা সুদ দেওয়া লাগে। তাহলে চিন্তা করেন যে যদি একজন মানুষ 20,000 টাকা নিয়ে 2 মাস পরে দেয়, তাহলে ওই 20,000 টাকা কত টাকা হয়ে যাবে। ঠিক আছে, সো এই ম্যাথের সাথে এটার একটু মিল আছে। ধরেন আমি সোনালী ব্যাংকের কাছ থেকে 5,000 টাকা ধার নিলাম, 5,000 টাকা সোনালী ব্যাংকের কাছ থেকে আমি ধার নিলাম। কত পার্সেন্ট হারে? 4% হারে 2 বছরের জন্য। ঠিক আছে, আমি সোনালী ব্যাংকের কাছ থেকে 5,000 টাকা, টাইম হচ্ছে 2 বছর, আর রেট হচ্ছে আপনার 4% হার। 4% হারে আমি টাকাটা ধার নিলাম। ধার নিয়ে এসে আমি এই 5,000 টাকায় আপনাকে আবার ধার দিচ্ছি। 5,000 টাকা ব্যাংকের কাছ থেকে নিয়ে এসে আপনাকে আমি 5,000 টাকা ধার দিচ্ছি। কয় বছরের জন্য? সেম 2 বছরের জন্যই আপনাকে ধার দিচ্ছি। এবং সুদের হার আমি নির্ধারণ করলাম 6/1/4%। এই 6/1/4%ও যা, এই 6.25%ও তা। তাহলে খেয়াল করেন আমার এখানে লাভটা কোথায়, আমার লাভ কোথায় হচ্ছে? 5,000 টাকা আমিও নিছি, সেই টাকা আপনাকে দিছি, আমারও সময় 2 বছর, আপনারও সময় 2 বছর। আমি সোনালী ব্যাংককে 4% হারে সুদ দিব, আর আপনি আমাকে দিবেন 6/1/4% হারে। তাহলে আমি যে আপনার কাছ থেকে এখানে 2.25% হার সুদ বেশি নিচ্ছি, এইটাই আমার লাভ না? আমি আপনার কাছ থেকে যে 2.25% হারে সুদ বেশি নিচ্ছি, এইটাই তো আমার লাভ, তাই না? এই লাভটা আমি কোত্থেকে করব? এই যে আপনার কাছ থেকে 2.25% হারে লাভ নিচ্ছি, এই লাভটা কোত্থেকে করব? এই যে 5,000 টাকার উপরে করব না? তাহলে এই যে 5,000 টাকার ওপরে যদি আমি 2.25% হারে লাভ করি, আমাকে বলছে যে 1 বছরে কত, 1 বছরে আমি কত টাকা লাভ করতে পারবো। তাহলে গুণন দিলাম, সময় কত? 1 বছর। এটা হচ্ছে আমার মূলধন, এটা হচ্ছে আমার সুদের হার, আর এটা কি? আমার সময়। 1 বছরেরটা বের করতে বলছে, তাই আমি 1 বছরটা বের করব। এই যে দশমিক, এই দশমিকটাকে তুলে দিব, দশমিকের পরে 2টা ডিজিট আছে, এখানে 2টা শূন্য অ্যাড করে দিব। তাহলে খেয়াল করেন, এখান থেকে 3 শূন্য, এখান থেকে 3 শূন্য কেটে দেন। 5 এই 10-এর ভিতরে কতবার যাবে? 2 বার যাবে। 2 এই 225-এর ভিতরে যাবে হচ্ছে 112.5 বার। অর্থাৎ প্রতি বছরে আমার লাভ হচ্ছে 112 টাকা 50 পয়সা। এটাই উত্তর। আমাদের এইদিকে একটা এলাকা আছে, ঠিক আছে, নাম বলতেছি না, নাম বললেও চিনবেন না। আমাদের এদিকের মানুষজনের সাথে ব্যাংকের সম্পর্ক খুব একটা ভালো না। খুব একটা ভালো না মানে কি, মানে
অন্যান্য অনেক এলাকায় দেখছি যে মানুষ কৃষি লোন নেয় বা অন্যান্য বিভিন্ন কাজে কর্মে ব্যাংকের কাছে যায়, ব্যাংক তাকে লোন দেয়। আমাদের এই দিকের মানুষজন ব্যাংকে যায় না, ব্যাংকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? একটা কারণে সম্পর্ক নেই, যে ব্যাংক হচ্ছে সুদের ব্যবসা করে, ব্যাংক সুদের ব্যবসা করে এবং এই জন্য তারা ব্যাংকের সাথে কোনো লেনদেন, খুব একটা বিপদে না পড়লে এরা ব্যাংকের সাথে লেনদেন করে না। ব্যাংক সুদের ব্যবসা করে, এই জন্য ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই মানুষজন সুদের ব্যবসা ঠিকই করতেছে এইভাবে। আবার বিপদে পড়লে ওই গ্রামের ওই রকম প্রভাবশালী মানুষজনের কাছ থেকে সুদের টাকাও নিয়ে আসতেছে। মানে নিজেরা করলে কিছুই না, কিন্তু ব্যাংক যেটা করতেছে এটা নাকি সুদ। ঠিক আছে। আবার ইসলামী ব্যাংকের সাথে বেশ কিছু মানুষের, ধরেন যে প্রত্যেকটা এলাকাতেই তো কিছু মানুষ আছে যারা বিদেশে থাকে, তো যারা বিদেশে থাকে তারা জীবনেও টাকা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা অগ্রণী ব্যাংকে টাকা পাঠাবে না, এবং তাদের অ্যাকাউন্টই নাই। তাদের অ্যাকাউন্ট আছে হচ্ছে ইসলামী ব্যাংকে, কারণ তাদেরকে বুঝাইছে যে ইসলামী ব্যাংক হচ্ছে মানে শরিয়া ভিত্তিক ব্যাংক, এখানে কোনো সুদের কাজ কারবার চলে না। এই জন্য যারা বিদেশ থেকে আসে বা যারা বিদেশে থাকে তারা বাইরে থেকে যে টাকাটা পাঠায় সেটা ইসলামী ব্যাংকেই পাঠায়, এবং সেখান থেকে তারা হয়তো উঠায় নিয়ে আসে টাকা, কিন্তু অন্যান্য ব্যাংকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই হচ্ছে মানুষের অন্ধবিশ্বাস। দেখেন, ধর্মীয় দিক থেকে চিন্তা করলে তো অনেক কিছুই হারাম, কিন্তু আপনি ধরেন ঠিক আছে, আপনি ব্যাংকে চাকরি আপনি করলেন না, ব্যাংকে আপনি চাকরি করলেন না, হালাল হারাম সেই দিকে আমি যাচ্ছি না। ধরেন ব্যাংকে মানুষ যেভাবে বয়কট করে, যে সুদের ব্যবসা করে, সুদি কারবার, আপনি কোনটা বর্তমানে কোন অর্থনৈতিক আছে যে যেটা সুদে সুদে চলে না সেটা বলেন। কোন জায়গাটা আছে যেখানে সুদ চলে না? সব জায়গাতেই সুদ চলে। আপনি বিকাশ ব্যবহার করেন, বিকাশ আপনার কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে না। আপনি নগদ ব্যবহার করেন, নগদ আপনার কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে না। কিন্তু মানুষজনের এটা খুব বাজে একটা ধারণা। হ্যাঁ, বিষয়টা এইরকমই। আমরা সবাই সুদের সাথে জড়িত। কিভাবে জড়িত? এই যে ধরেন, মানে আমি জেনারেল কথাবার্তা বলতেছি, আমি এটার মূল্য জানি না, বাট আমার কাছে এরকম মনে হয় যে ধরেন আপনি পদ্মা সেতুর জন্য যদিও বাইরের কারো কাছ থেকে লোন নেয়নি, ধরেন যে আপনি মেট্রো রেলের জন্য জাপানের কাছ থেকে 100 কোটি টাকা নিছেন। বাংলাদেশ সরকার জাপানের কাছ থেকে 100 কোটি টাকা নিছে। এখন এই যে 100 কোটি টাকা জাপানের কাছ থেকে ধার নিছে, এই টাকা কি সরকার শোধ করে না আমরা শোধ করি বলেন তো? 100 কোটি টাকা ধার নিছে, ধরেন যে 10 কোটি টাকা আমার ইন্টারেস্ট দেয়া লাগবে জাপানকে, মানে 100 কোটি টাকা নিয়েছি, দেয়া লাগবে 110 কোটি টাকা। এই যে 10 কোটি টাকা বা এই যে 100 কোটি টাকা, এটা কি সরকার শোধ করে? সরকারের নিজস্ব কোনো তহবিল থেকে শোধ করে? সরকারকে টাকা কারা দেয়? আমরা দেই না, আমি দেই, আপনি দেন। এই যে ফোনে কথা বলেন, এটার জন্য ভ্যাট ট্যাক্স কেটে নিচ্ছে। আপনি বাজারে কোনো একটা জিনিস কিনতে গেলে ট্যাক্স কেটে নিচ্ছে, এ করতেছে, সে করতেছে। ওই টাকাগুলো দিয়েই তো আমার মনে হয় যে এইগুলো করে। আমি যদিও খুব ভালো জানি না, তবে আমার মনে হয় যে এইগুলাই তো করে, তাই না? তার মানে কি? আপনি তো সুদ শোধ করার জন্যই আপনি সরকারকে এই টাকাগুলা দিচ্ছেন। তো আপনি এখানে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও তো পরোক্ষভাবে জড়িত, তাই না বিষয়টা? এই তো আছেই। যাই হোক, দেখেন 9 নম্বরে যান। 9 নম্বরে বলা হচ্ছে যে রামাকান্ত ইনভেস্টেড অ্যামাউন্টস in two different schemes A and B for 5 years in the ratio of 5:4 respectively. রামাকান্ত নামের একজন মানুষ, সে ধরে নেন যে এ আর বি দুইটা অ্যাকাউন্টে 5 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করছে বা টাকা জমা রাখছে, যার অনুপাত হচ্ছে 5:4। স্কিম এ অফার্স 8% সিম্পল ইন্টারেস্ট। স্কিম এ থেকে সে 8% সরল সুদ পাবে এবং
বোনাস ইকুয়াল টু 20% অফ দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আর্নড ইন 5 ইয়ার্স অন ম্যাচুরিটি। এবং 5 বছর শেষে এই স্কিম এ থেকে সে যা সুদ পাবে সেই সুদের উপরে আবার 20% সুদ সে বোনাস হিসেবে পাবে। এরপর আমাদেরকে বলা হচ্ছে যে স্কিম বি অফার্স 9% সিম্পল ইন্টারেস্ট। আর স্কিম বিতে যেই টাকাটা জমা রাখছেন সেখান থেকে আপনি 9% হারে সুদ পাবেন। ইফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম এ ওয়াজ টাকা 20,000, স্কিম এতে যদি আপনি 20,000 টাকা বিনিয়োগ করেন, হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট রিসিভড অন ম্যাচুরিটি ফ্রম বোথ দ্য স্কিমস, তাহলে এই দুইটা স্কিম থেকে আপনি সুদ সহ সর্বসাকুল্যে কত টাকা পাবেন 5 বছর শেষে, এইটা একটু বের করে দেন। তাহলে খেয়াল করেন এখানে প্রশ্ন আপনাকে বলেই দিছে যে স্কিম এ আর বি এই দুইটাতে বিনিয়োগকৃত টাকার পরিমাণ হচ্ছে কত, 5:4। এবং প্রশ্নের শেষের দিকে বলছে যে স্কিম এতে আপনি কত টাকা বিনিয়োগ করেন, 20,000 টাকা বিনিয়োগ করেন। তাহলে এই 5 কত হয়ে গেছে, 20,000। তার মানে এই 5 এখানে কি হয়ে গেছে, 4,000 গুণ বেড়ে 20,000 হয়েছে। তাহলে স্কিম বিতে আপনি কত টাকা বিনিয়োগ করেন এটা বলতে পারবেন না? এইটা যদি 4,000 গুণ বাড়ে, এইটাও 4,000 গুণ বেড়ে কত হয়ে যাবে, আপনি বলবেন যে ভাই 16,000 হয়ে যাবে। তার মানে স্কিম এতে আপনি 20,000 টাকা বিনিয়োগ করছেন, স্কিম এতে 20,000 আর স্কিম বিতে 16,000 টাকা বিনিয়োগ করছেন। এখন আসেন, এখন আপনাকে বলা হচ্ছে কি যে স্কিম এ আর হচ্ছে স্কিম বি। স্কিম এর এই 20,000 টাকার জন্য আপনি 5 বছরের জন্য জমা রাখছেন। 5 বছর আপনি সুদ পাবেন কতটুকু, সুদ পাবেন কতটুকু হারে, এই যে এখানে বলতেছে যে স্কিম এতে 8% হারে সুদ পাওয়া যাবে, 8%। তাহলে 8% হারে আমি কত টাকা সুদ পাবো, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, তাহলে 5 200 কত, 1000, 1000 আর 8 কত, 8,000। তাহলে এই 8,000 টাকা হচ্ছে আপনি 5 বছরে সুদ পাচ্ছেন 20,000 টাকা থেকে। কথা বুঝছেন, 20,000 টাকা থেকে 5 বছরে 8,000 টাকা সুদ পান। এই যে 5 বছরে আপনি 8,000 টাকা সুদ পাইলেন, এই 8,000 টাকার ওপরে আপনি আবার 20% সুদ পাবেন। 8,000-এর আবার 20%, তো 8,000-এর 20% কত, 1600 না, 1600। এই 1600 হচ্ছে আপনার বোনাস, এই 1600 হচ্ছে বোনাস। তাহলে এই স্কিম এ থেকে আপনি সুদ বাবদ কত টাকা পান, আপনি বলবেন যে ভাই এই 8,000 আর এই 1600 টোটাল পাই হচ্ছে 9,600 টাকা, টোটাল 9,600 টাকা। এখন আসেন স্কিম বি। স্কিম বিতে আপনি বিনিয়োগ করছেন কত, এই যে 16,000 টাকা। কয় বছরের জন্য, 5 বছরের জন্য। কত পার্সেন্ট হারে, ওই যে দেখেন লেখা আছে যে এখানে 9% হারে বিনিয়োগ করছেন, 9%। তাহলে এখানে লেখেন যে 9% হারে। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, 5 160 কত হয়, 800। 800 আর 9 গুণ করলে কত হয়ে যায়, এই যে 7,200, 7,200। তার মানে স্কিম বি থেকে আপনার সুদের পরিমাণ কত, 7,200। এখন প্রশ্নকর্তা আপনাকে জিজ্ঞাসা করছে যে 5 বছর শেষে আপনি এই দুইটা স্কিম থেকে সুদে আসলে সর্বসাকুল্যে কত টাকা পাবেন, এটা একটু আমাকে বলেন। তাহলে স্কিম এ আর বিতে টোটাল বিনিয়োগের পরিমাণ কত, 20 আর 16 36,000, 36,000। আর দুইটা অ্যাকাউন্ট মিলে আমি কত টাকা সুদ পাচ্ছি, 9,000 7,000 16,000, 16,800, 16,800। তাহলে 0 0 8 6 6 12 2 হাত থেকে 1 2 3 5, এই যে 52,800 টাকা না, এই 52,800 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে দুইটা স্কিম থেকে সর্বসাকুল্যে আপনি ম্যাচুরিটি মানে 5 বছর শেষে আপনি 52,800 টাকা পাবেন। দশ নম্বরে যান, 10।
দেখেন 10-এ বলা হচ্ছে যে টাকা 1000 ইজ ইনভেস্টেড অ্যাট 5% পার annum সিম্পল ইন্টারেস্ট। 1000 টাকা আপনি 5% হারে বিনিয়োগ করছেন। ইফ দ্য ইন্টারেস্ট ইজ অ্যাডেড টু দ্য প্রিন্সিপাল আফটার এভরি 10 ইয়ার্স, বলতেছে যে প্রতি 10 বছর পরে সুদের টাকাটা যদি আপনি আসলের সাথে যোগ করে দেন, দ্য অ্যামাউন্ট উইল বিকাম টাকা 2000 আফটার। তাহলে কয় বছর পরে টাকাটা 2000 হবে, মানে কয় বছর পরে সেটা 2000 টাকায় মানে হবে, রূপান্তরিত হবে। তো খেয়াল করেন এখানে প্রথমে এইভাবে চিন্তা করেন যে ভাই এক বছরে আমি কত টাকা সুদ পাবো। আমি জমা রাখছি বা বিনিয়োগ করছি 1000 টাকা, তাহলে এক বছরে আমি 1000 টাকার ওপরে 5% হারে আমি সুদ পাবো কত? আপনি বলবেন যে ভাই 50 টাকা সুদ পাওয়া যাবে, 50 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে আমাকে বলতেছে যে প্রতি 10 বছর পর পর সুদটাকে আসলের সাথে যোগ করে দিব, প্রতি 10 বছর পর সুদটাকে আসলের সাথে যোগ করে দিব। তাহলে 1000 টাকা বিনিয়োগ করে এক বছরে সুদ পাই কত টাকা? 50 টাকা। তাহলে এক বছরে যদি 50 টাকা সুদ পাওয়া যায়, 10 বছরের সুদ কত পাবেন আপনি? আপনি বলবেন যে ভাই 50 গুণন 10 ইকুয়াল টু 500 টাকা, 500 টাকা। তাহলে দেখেন আগে আপনার মূলধন ছিল 1000 টাকা, 10 বছরে 500 টাকা সুদ পাইছেন, এই 500কে এনে 1000-এর সাথে যুক্ত করে দিছেন। এখন আপনার টোটাল মূলধন কত? আপনি বলতেছেন যে ভাই 1500 টাকা। এখন আপনার টোটাল মূলধন হচ্ছে 1500 টাকা, তাই না? প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে এই 1500 টাকা কত বছরে, এই 1500 টাকা এখন কত বছরে, সরি আমাকে জিজ্ঞাসা করছে যে 1000 টাকা, আমাকে জিজ্ঞাসা করছে যে 1000 টাকা 2000 টাকা হয়ে যাবে কত বছরে, কত বছরে। খেয়াল করেন আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 1000 টাকা 2000 টাকা হয়ে যাবে কত বছরে। তো তার ভিতরে আমি কেবল 1500 পর্যন্ত যাইতে পারছি, যে 1000 টাকাকে 1500 টাকা বানাইতে গেলে আমার কত বছর সময় লাগছে? 10 বছর সময় লাগছে। কথা বুঝছেন? 1000 টাকাকে 1500 টাকা বানাইতে আমার কত বছর সময় লাগছে? 10 বছর সময় লাগছে। এইবার আমি যদি বলি যে তাহলে 1500 টাকাকে এই 2000 টাকা বানাইতে আমার আরো কত বছর সময় লাগবে? 1500 টাকাকে 2000 টাকা বানাইতে এখন আর কত বছর সময় লাগবে? তাহলে সময় বের করব। প্রশ্নের মানে খাতার প্রথমে দেখেন আমি লিখে দিছি যে সময় বের করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট ইন্টু 100, নিচে হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট অফ পার্সেন্ট, তাই না? তাহলে এখানে ইন্টারেস্ট কত? 1500 টাকাকে আমি 2000 টাকা বানাবো, তার মানে 500 টাকা বেশি আমার লাগবে। তার মানে সুদটা আমার কত? এই যে 500 টাকা গুণন কত? এই যে 100। প্রিন্সিপাল কত? এখন যেহেতু এই 500 টাকার সুদকে আমি মূলধনের সাথে অ্যাড করে দিছি, তার মানে 1500 টাকাই হচ্ছে আমার এখন মূলধন। তাহলে এই যে হচ্ছে আমার 1500 টাকা। আর সুদের হার, সুদের হার তো আমাকে বলেই দিছে যে সুদের হার হচ্ছে 5%, তাই না? তাহলে খেয়াল করেন 5 এখানে 20 বার যাবে, 500 এটার ভিতরে 3 বার যাবে। 3 দিয়ে 20কে ভাগ করলে আমরা কিছুক্ষণ আগেই করে আসছি যে 6 সমস্ত 2/3 বছর পাওয়া যাবে, 6 সমস্ত 2/3 বছর। তাহলে 1000 টাকা 2000 হইতে কত বছর সময় লাগলো মোট? আপনি বলবেন যে 1000 থেকে 1500 হইতে সময় লাগছে 10 বছর, 1500 থেকে 2000 হইতে সময় লাগছে 6 সমস্ত 2/3 বছর। তাহলে তাহলে এই 1000 থেকে 2000 হইতে টোটাল সময় কত? এই 10 বছর আর এই 6 সমস্ত 2/3 বছর, টোটাল হচ্ছে 16 সমস্ত 2/3 বছর। এটাই উত্তর। 16 সমস্ত 2/3 বছর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝানোর জন্য আসলে বিষয়টা অনেক বড় হয়ে গেল, বাট আপনি যখন এই পুরো সিনারিওটা বুঝতে পারবেন তখন এই ম্যাথটা করতে আপনার খুব বেশি টাইম লাগবে না, কারণ এই ক্যালকুলেশন তো আপনি মাথায় করে নেবেন। আপনার ক্যালকুলেশনটাই করতে হবে শুধু এটা যে 1500 থেকে 2000 হইতে কত সময় লাগছে, এইটা। আর ওইটা তো প্রশ্নে বলেই দিছে। এগারো নম্বরে যান। বাংলাদেশে
আসছিল 11 নাম্বারটা। দেখেন এটা খুবই সহজ হিসাব, যে 6 সমস্ত 2/3 বছরকে আমি যখন ওই যে মাসে কনভার্ট করব, এই 6 মানে তো আপনি বোঝেন যে এখানে 6 বছর, ঠিক আছে। এই যে 2/3 বছর, এই 2/3 বছরকে যখন আপনি মাসে কনভার্ট করে দিবেন, তখন মূলত এই যে দেখেন, আমি যদি আপনাকে বলতাম যে 12 মাসের মধ্যে 8 মাস, আমি যদি আপনাকে বলতাম যে 12 মাসের মধ্যে 8 মাস আপনি কাজ করছেন, কথার কথা, যে 12 মাসের মধ্যে 8 মাস আপনি কাজ করছেন, তাহলে বিষয়টাকে আপনি এভাবে লিখতেন না, যে 12 মাসের মধ্যে কাজ করছি আমি কয় মাস? 8 মাস। তো এই 8 আর 12কে যখন আমরা ছোট করতেছি, তখন এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 3। এই জন্য আমরা বলি যে এই 2/3 বছরকে যখন আপনি মাসে কনভার্ট করে দিবেন, তখন এই 2/3 এর সাথে জাস্ট 12কে গুণ করে দিবেন, তাহলে এই যে 3 4 12, 4 2 8 মাস হয়ে গেল এটা, ঠিক আছে। 11তে চলে যান। 11 দেখেন, 11তে বলা হচ্ছে যে হাউ মাচ টাইম, সময় বের করতে বলতেছে। উইল ইট টেক ফর অ্যান অ্যামাউন্ট অফ টাকা 450 টু ইয়েল্ড টাকা 81 অ্যাজ ইন্টারেস্ট অ্যাট 4.5% পার annum অফ সিম্পল ইন্টারেস্ট। বলতেছে যে 450 টাকা 4.5% হারে কত বছরে 81 টাকা সুদ দিবে, বা 450 টাকা থেকে 4.5% হার সুদে কত বছরে আপনি 81 টাকা সুদ পাবেন, এটা আমাকে বের করতে হবে। তো এখানে সব কিছু দেওয়াই আছে ভাই, ঠিক আছে। আমাকে যেহেতু টাইম বের করতে হবে, আর টাইম মানে আমরা জানি ইন্টারেস্ট ইন্টু 100, প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্ট। তো এখানে ইন্টারেস্ট দেওয়াই আছে 81 টাকা গুণন 100, প্রিন্সিপালও দেওয়া আছে 450 টাকা, সুদের হার কত? সুদের হার বলছে 4.5। দেখেন এই 4.5%কে চাইলেই আমরা 9/2 বলতে পারি। 4.5%কে চাইলে আমরা কি বলতে পারি? 9/2 বলতে পারি। তাহলে এখানে 9/2 এইভাবে লেখার চেয়ে এই 2টাকে যদি আমি ওপরে তুলে দিই, তাহলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, তাই না? এখন এখন এখানে আর একটা কাহিনী আছে, এখানে আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে, খেয়াল করেন, আপনি আর একটা কাজও এখানে করতে পারেন। সেটা হচ্ছে যে যদি আপনি এই ভগ্নাংশে না যাইতে চান, তাহলে আপনি যে কাজটা করবেন, এই যে 4.5 আপনি লিখলেন, এখানে 4.5 লিখলেন, 4.5 লিখে দিলেন, তাহলে এইটার মধ্যে বাধা কি? একটা দশমিক বাধা। দশমিককে তুলে দেন, দশমিককে তুলে দেন। তাহলে দশমিক তুলে দেওয়ার জন্য 1, দশমিকের পরে একটা ডিজিট আছে, একটা শূন্য বসায় দেন, কাজ শেষ। এখন দেখেন 9 এটার ভিতরে 9 বার যাবে, 9 এটার ভিতরে কতবার যাবে? 5 বার যাবে। এই শূন্য আর এই শূন্য কেটে দেন, 9 এই 45-এর ভিতরে কতবার যাবে? 5 বার যাবে। 5 আর 5 কত হয়ে যায়? 25। 25 100-এর ভিতরে কতবার যাবে? 4 বার। তাহলে 4 10-এ 40 বছর হয়ে যাচ্ছে কেন? এখানে কোথায় ভুল করতেছি? ইন্টারেস্ট 81 টাকা গুণন হচ্ছে 100, প্রিন্সিপাল হচ্ছে 450 টাকা, আর সুদের হার হচ্ছে 4.5%। সুদের হার হচ্ছে 4.5%, তাই না? 4.5 আমি তুলে দিলাম, গুণন লিখলাম এখানে 10। তাহলে দেখেন তো এবার, এই শূন্য কেটে দিলাম, 9 9 81, 5 9 45, 9 এখানে 5 বার, 5 5-এ কত হয়ে যায়? ঠিক আছে, 5 5-এ 25 হয় না? 25-এ 100-এর ভিতরে কতবার যাবে? 4 বার। এই শূন্য তো কেটেই দিছি, তাহলে 4-এ কত? এই যে 4 বছর। এবার ঠিক আছে, দেখেন 4 বছর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
13 নম্বরে যান, 13। দেখেন 13তে বলা হচ্ছে যে দীপক ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট অফ টাকা 21,250 ফর 6 ইয়ার্স। অ্যাট হোয়াট রেট অফ সিম্পল ইন্টারেস্ট উইল বি অবটেইন দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাকা 26,350 অ্যাট দ্য এন্ড অফ 6 ইয়ার্স। বলতেছে যে দীপক 6 বছরের জন্য 21,250 টাকা বিনিয়োগ করলো, কত পার্সেন্ট হার সুদে 6 বছরে এই টাকাটা 26,350 টাকা হয়ে যাবে। কত পার্সেন্ট হার সুদে 6 বছরে 21,250 টাকা 26,350 হয়ে যাবে। তো রেট পার্সেন্ট লাগবে আমার, রেট পার্সেন্ট। তাহলে রেট পার্সেন্ট বের করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট ইন্টু 100 প্রিন্সিপাল ইন্টু টাইম। এখন কথা হচ্ছে যে এখানে ইন্টারেস্ট বা সুদের পরিমাণটা কত, এইটাই তো আমাদের জানা নাই। তো এটা বের করতে হবে কিভাবে? এই যে বলতেছে 21,250 টাকা কত হয়ে যাবে 6 বছরে 26,350। তাহলে এই যে 26,350 থেকে 21,250কে যদি বাদ দেই তাহলে তো ইন্টারেস্ট পেয়ে যাবো এখানে 5100 টাকা, তাই না? 5100। তার মানে এখানে ইন্টারেস্ট হচ্ছে আমার 5100 টাকা, গুণন হচ্ছে 100, প্রিন্সিপাল কত? এই যে 21,250, টাইম হচ্ছে আপনার 6 বছর। ঠিক আছে, এটা কাটাকাটি করতে হবে। এটা কাটাকাটি করলে রেজাল্ট বের হয়ে আসবে। তাহলে খেয়াল করেন, এই শূন্য, সরি এটা আগে না কাটি, এটাই অবস্থায় থাক। 3 দিয়ে যদি কাটি তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 1700, 3 এখানে হয়ে যাবে 2, তাহলে 2 এখানে যাবে হচ্ছে 50 বার, 50 দিয়ে একে ভাগ করা যাবে কারণ শেষে 2 ডিজিট হচ্ছে 50। তাহলে 50 এটার ভিতরে যাবে 4 বার, 212, তাহলে হচ্ছে আপনার 1250, 1250 শূন্য শূন্য কাটেন তাহলে হচ্ছে আপনার 25 বার যাবে, তাই না? 425 বার যদি খুব বেশি ভুল না করে থাকি। দেখি তারপর একবার 21,250 ভাগ হচ্ছে 50, হ্যাঁ ঠিক আছে 425। তাহলে দেখেন এখন আর কে কে আছে, 50 যেহেতু একে কাটলাম, তাহলে আমরা 1700কে কি 25 দিয়ে ভাগ করতে পারবো? হ্যাঁ 25 দিয়ে ভাগ করা যায় 17কে। এখানে যাবে হচ্ছে আপনার 68 বার, এটার ভিতরে যাবে হচ্ছে আপনার 25 175, তাহলে এখানে যাবে হচ্ছে 425-এর ভিতরে খুব সম্ভবত যাবে হচ্ছে 17 বার, 17 বার যাবে। এখানে যাবে হচ্ছে 17 বার, 17 দিয়ে এই 68কে ভাগ করলে কত পাবো? 4 পাবো। তার মানে যে 4% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 4%। সতেরোতে যান। সিম্পল ইন্টারেস্টে নতুন করে কোনো কিছু শেখার নাই, কম্পাউন্ড ইন্টারেস্টে কিছু বিষয় নতুন করে শিখতে পারবেন, মানে যেটা আপনি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যেটা আপনি আগে কখনো শিখেননি। কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ এভাবে সমাধান করা যায়, এটা আপনি আগে শিখেননি কখনো। দেখেন 17তে বলা হচ্ছে যে বিনা অবটেইনড অ্যান অ্যামাউন্ট অফ টাকা 8,376 as simple interest on a certain amount at 8% per annum after 6 years. What is the amount invested by Bina? এই যে আমি আপনাকে বলছিলাম না যে অ্যামাউন্ট মানে কিছু জায়গায় মূলধন বুঝাবে, এখানে এই যে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই বিনা, এখানে অ্যামাউন্ট মানে ঠিক আছে পরিমাণ বা মানে শুরুতে সে কত টাকা বিনিয়োগ করেছিল সেই পরিমাণটাকে বুঝাচ্ছে, মানে ওই মূলধনটাকে রিফার করতেছে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে আপনি কিছু টাকা বিনিয়োগ করছেন, সেখান থেকে 8% হার সুদে 6 বছরে 8,376 টাকা সুদ পান, তাহলে আপনার কত টাকা বিনিয়োগ করছেন বা আপনার মূলধনটা কত? তো আমরা জানি কি মূলধন কিভাবে বের করতে হয়, ইন্টারেস্ট ইন্টু 100, নিচে কি লিখতে হয়, টাইম ইন্টু রেট পার্সেন্ট লিখতে হয়। তাহলে ইন্টারেস্ট এই প্রশ্নে দেওয়া আছে 8,376 টাকা, 8,376 গুণন হচ্ছে 100, টাইম 6 বছর, রেট পার্সেন্টটা আপনার দেওয়া আছে 8 বছর, সরি 8%।
এইটা জাস্ট এখন আপনাকে ক্যালকুলেট করতে হবে। তো এটা ক্যালকুলেট করে নিয়েন। এটা ক্যালকুলেশন করলে আমরা 17,450-এর মতো পাবো। এটা ক্যালকুলেশন করলে 17,450 পাবো। এরপরে চলে যাবেন হচ্ছে 26 নম্বরে। 26। দেখেন 26-এ বলা হচ্ছে যে 6,000 টাকা বিকামস 7,200 টাকা ইন 4 ইয়ার্স অ্যাট আ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। বলতেছে যে 6,000 টাকা 4 বছরে একটা নির্দিষ্ট হার সুদে 7,200 টাকা হয়ে যায়। ইফ দ্য রেট বিকামস 1.5 টাইমস অফ ইটসেলফ, যদি সুদের হার 1.5 গুণ বৃদ্ধি পায়, দ্য অ্যামাউন্ট অফ দ্য সেম প্রিন্সিপাল ইন 5 ইয়ার্স উইল বি, তাহলে একই মূলধন 5 বছরে কত টাকা হবে? একই মূলধন 5 বছরে সুদে আসলে কত টাকা হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, প্রথমে আমাকে বলতেছে যে 6,000 টাকা 7,200 হয়ে যাবে কয় বছরে? 4 বছরে। সুদের হার কত জানি না, সেখান থেকে চাইলে আমি সুদের হার বের করতে পারি। তো সুদের হার কিভাবে বের করতে হবে? এই যে ইন্টারেস্টটা কত, 6,000 থেকে 7,200 হয়েছে, তার মানে ইন্টারেস্ট হচ্ছে আপনার 1200 টাকা, গুণন হচ্ছে 100, প্রিন্সিপাল হচ্ছে আমার 6,000 টাকা, সময় হচ্ছে আমার 4 বছর। এটার ভিতরে 5 বার, 5 এটার ভিতরে 20 বার, 4 20-এর ভিতরে 5 বার, তার মানে সুদের হার কত? 5%। এখন বলতেছে যে এই সুদের হারটা 1.5 গুণ বৃদ্ধি পাবে। তো 5-এর সাথে যদি 1.5 গুণ বৃদ্ধি হয় তাহলে এটা কত হয়ে যাবে? 7.5% হয়ে যাবে না? 5 যদি 1.5 গুণ বৃদ্ধি পায় তাহলে কত হয়ে যাবে? 7.5% হয়ে যাবে। তো প্রশ্নে আমাকে এখন বলতেছে যে যদি সুদের হার 1.5 গুণ বৃদ্ধি পায় তাহলে ওই একই মূলধন মানে হচ্ছে এই 6,000 টাকা 5 বছরে সুদে আসলে কত টাকা হবে। তাহলে আমরা প্রথমে শিখছি যে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ করলে অ্যামাউন্ট পাওয়া যায় বা সুদ আসল পাওয়া যায়। তো এখানে প্রিন্সিপাল হচ্ছে আপনার 6,000 টাকা, ইন্টারেস্ট কত? এই যে 6,000, সময় 5 বছর, সুদের হার হচ্ছে 7.5%। ঠিক আছে, ক্যালকুলেশন করেন। 2 শূন্য কেটে দেন, 2 এটার ভিতরে 30 বার যাবে, তাহলে এই যে 6,000 প্লাস 150, আর 15 কত? 15 15 225 আর একটা শূন্য, তাহলে 6,000-এর সাথে 2,250 যোগ করলে কত হবে? 8,250 টাকা হয়ে যাবে 5 বছরে। 8,250। 27 নম্বরে যান। 27 নম্বরের সেম একই টাইপেরই একটা ম্যাথ, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে বাংলাদেশে আসছে। 27 নাম্বার। দেখেন 27-এ বলা হচ্ছে যে ইন হাউ মেনি ইয়ার্স টাকা 150 উইল প্রডিউস দ্য সেম ইন্টারেস্ট অ্যাট 8% অ্যাজ টাকা 800 প্রডিউস ইন 3 ইয়ার্স 4/1/2%। এখানে বলা হচ্ছে যে ভাই 800 টাকা 4.5% হার সুদে 3 বছরে 800 টাকা বিনিয়োগ করে 4.5% হার সুদে 3 বছরে আপনি যত টাকা সুদ পাবেন ঠিক সমপরিমাণ সুদ আপনি যদি 150 টাকা বিনিয়োগ করে 150 টাকা 8% হারে বিনিয়োগ করেন তাহলে কত বছর টাইম লাগবে? কথা বুঝছেন? বলতেছে যে 800 টাকা 4.5% হারে 3 বছরের জন্য বিনিয়োগ করলে যে টাকাটা সুদ হিসেবে পাওয়া যায় ঠিক সমপরিমাণ সুদ পাইতে গেলে এই 150 টাকা
8% হারে কত বছরের জন্য বিনিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমাকে এখানে যেই জিনিসটা বের করা লাগবে সেটা হচ্ছে যে আমার সুদের পরিমাণটা কত। সুদের পরিমাণটা কত তো বলেই দিছে যে 800 টাকা 3 বছর 4.5% হার, মানে হচ্ছে 9/2 ডিভাইডেড 1/100। তাহলে এখান থেকে 2 শূন্য কেটে দিন, 2 এখানে 4 বার, 3 4 12, 9 12 কত 108। তাহলে আমার সুদ কত 108 টাকা। প্রশ্ন আমাকে তো এইটাই বলতেছে যে এই 108 টাকা সুদ আমি পাইতে চাই, তার জন্য কত বছর সময় লাগবে। আমি বিনিয়োগ করব 150 টাকা, সুদের হার থাকবে 8%। তার মানে আমাকে টাইম বের করতে হবে। টাইম মানে হচ্ছে 100 গুণন মোট সুদ, মানে হচ্ছে এই যে 108 টাকা। প্রিন্সিপাল কত ওই যে 150 টাকা। সুদের হার কত 8%। 50 2 বার, 50 3 বার, 3 এখানে 36 বার, 4 এখানে 9 বার, 4 এখানে 2 বার, 2 2 কেটে গেল। তাহলে শুধুমাত্র 9 বছর সময় লাগবে। 9 বছর সময় লাগবে 150 টাকা থেকে যদি আপনি 108 টাকা সুদ পাইতে চান। উনত্রিশ নম্বরে যান, বাংলাদেশে আসছে 29 নম্বর হুবহু। দেখেন 29-এ বলা হচ্ছে যে ইফ টাকা 64 অ্যামাউন্টস টু টাকা 83.20 ইন 2 ইয়ার্স। বলতেছে যে 64 টাকা 2 বছরে 83 টাকা 20 পয়সা হয়ে গেছে। হোয়াট উইল টাকা 86 অ্যামাউন্ট টু ইন 4 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট পার্সেন্ট পার অ্যানাম। তাহলে 86 টাকা একই হার সুদে 4 বছরে কত টাকা হবে। 64 টাকা 2 বছরে 83 টাকা 20 পয়সা হয়ে গেছে। প্রশ্ন জিজ্ঞাসা করছে যে একই হার সুদে 86 টাকা 4 বছরে সুদে আসলে কত হবে। তাহলে খেয়াল করেন এই যে 64 টাকা 83 টাকা 20 পয়সা হয়েছে, কত পার্সেন্ট হারে হয়েছে এটা বলছে, বলে নাই। তো এটা বের করা লাগবে। তো এটা কিভাবে বের করব, তার মানে রেট পার্সেন্ট লাগবে। তো রেট পার্সেন্ট মানে কি, ইন্টারেস্ট লাগবে। তাহলে দেখেন 64 টাকা হয়ে গেছে কত 83 টাকা 20 পয়সা, তার মানে এখানে কত টাকা বাড়ছে 19 টাকা 20 পয়সা বাড়ছে। এই 19 টাকা 20 পয়সাই তো আমার সুদ। তাহলে সুদের পরিমাণ কত 19 টাকা 20 পয়সা, গুণন হচ্ছে 100, দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য নিচে 100, গুণন প্রিন্সিপাল কত ওই যে বলছে যে 64 টাকা, সময় কত 2 বছর, 100 100 কেটে দেন, 64 এটার ভিতরে কতবার যাবে 30 বার যাবে, 2 30-এর ভিতরে কতবার যাবে 15 বার। তার মানে সুদের হার কত 15%। সুদের হার কত 15%। এখন বলতেছে যে এই 15% হার সুদে 86 টাকা 4 বছরে সুদে আসলে কত হবে। 86 টাকা 4 বছরে সুদে আসলে কত হবে। তাহলে দেখেন অ্যামাউন্ট বের করতে হবে। অ্যামাউন্ট মানে হচ্ছে এই যে প্রিন্সিপাল যোগ এই যে 86 টাকা 15% হার সুদ কয় বছর 4 বছরে। খেয়াল করেন 5 এখানে 3 বার, 5 এখানে 20 বার, 4 এখানে 5 বার, 5 এটার ভিতরে যাবে হচ্ছে 17.2 বার। তাহলে এই যে 86 প্লাস 3 সুতরাং 51 টাকা 60 পয়সা, তার মানে হচ্ছে 137 টাকা 60 পয়সা হয়ে যাবে 4 বছরে। 86 টাকা 4 বছরে 137 টাকা 60 পয়সা হয়ে যাবে। পরেরটাতে যান 30 নাম্বার। দেখেন 30-এ বলা হচ্ছে যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম ফর 8 ইয়ার্স ইচ টাকা 840। বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা
5% হার সরল সুদে 8 বছরে কত টাকা সুদ পাওয়া যাবে? 840 টাকা সুদ পাওয়া যাবে। At what rate of interest the same amount of interest can be received on the same sum after 5 years? বলতেছে যে তাহলে কত পার্সেন্ট হার সুদে একই টাকার উপরে 5 বছর মানে একই টাকার, দেখেন আমি আবার একটু বলি, এখানে বলা হচ্ছে যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট দ্য রেট অফ 5% পার annum ফর 8 years ইস টাকা 840। বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 5% হার সরল সুদে 8 বছরে বিনিয়োগ করলে সেখান থেকে 840 টাকা সুদ পাওয়া যায়। এরপরে বলা হচ্ছে যে অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট দ্য সেম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ক্যান বি রিসিভড অন দ্য সেম সাম আফটার 5 years। তাহলে কত পার্সেন্ট হার সুদে দ্য সেম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আপনি একই পরিমাণ সুদ পাবেন, কত পার্সেন্ট হার সুদে ওই একই টাকা আপনি যদি বিনিয়োগ করেন তাহলে 5 বছরে এখান থেকে কত টাকা সুদ পাওয়া যাবে। মূল কথা এখানে আপনার যেই মূলধন, আগে যেই মূলধন সেটাই থাকবে, আপনার যে আগে যেই সুদটা পাইছেন 840 টাকা, এখানেও সুদ 840 টাকাই হবে এবং এই 840 টাকা সুদ পাওয়া যাবে 5 বছরে। তাহলে আপনার সুদের হারটা কত? আসলে ইংলিশ থেকে বাংলা করাটা একটু টাফ হয়ে যায় এই ধরনের প্রশ্ন। দেখেন আমি আর একটু করে দিচ্ছি যে এখানে প্রিন্সিপাল কত টাকা আমাদের জানা নাই ভাই, এটা আমি জানি না। আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল 100 টাকা, ঠিক আছে। আমার রেট পার্সেন্ট কত? প্রশ্নে বলে দিছে যে আমার রেট পার্সেন্ট হচ্ছে 5%, ঠিক আছে। আমার সময় কত? সময় বলতেছে 8 বছর। 8 বছর। আমার ইন্টারেস্ট কত পাবো, আমি সুদ কত পাবো? বলতেছে যে 840 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে খেয়াল করেন, আমি যদি আমার প্রিন্সিপালকে 100 ধরি আর 100 টাকার ওপরে, তাহলে আমি কত টাকা ইন্টারেস্ট পাবো এখানে? 100 টাকা 5% হার 8 বছর, তাহলে আপনি বলবেন যে ভাই আপনি 40 টাকা ইন্টারেস্ট পাবেন 100 টাকা যদি আপনার প্রিন্সিপাল হয়। তাহলে এখানে 100 টাকা প্রিন্সিপাল ধরে আমার ইন্টারেস্ট আসতেছে কত? 40 টাকা। সো আমার এখানে যেটা 40, প্রশ্নে বলতেছে যে সেটা কত? 840। তার মানে 40 পার্ট যদি 840 হয়, 1 পার্ট সমান সমান কত হবে? 21 হবে। 1 পার্ট যদি 21 হয় তাহলে এই প্রিন্সিপাল কত? এই প্রিন্সিপাল হয়ে যাবে হচ্ছে আপনার 2100 টাকা। 2100। এখন দেখেন প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে ভাই ওই একই মূলধনের উপরে, অর্থাৎ এখানে এই 100-র মান তো ছিল কত? মূলত ছিল 2100, অর্থাৎ ওই একই মূলধনের উপরে, অর্থাৎ এই 2100 টাকার উপরে আপনার কত পার্সেন্ট হার সুদে আপনি 5 বছরে সেম ইন্টারেস্ট পাবেন। সেম ইন্টারেস্ট মানে হচ্ছে এই 840 টাকা পাবেন, ঠিক আছে। এই একই মূলধন এবং একই সুদ, তো একই মূলধন মানে হচ্ছে 2100 টাকা, একই সুদ মানে হচ্ছে 840 টাকা পাবো 5 বছরে কত পার্সেন্ট হার সুদে? তাহলে এখান থেকে রেট পার্সেন্ট আপনি বের করতে পারবেন না? রেট পার্সেন্ট তো ইজিলি বের করা যাবে, কারণ 100 গুণন মোট সুদ 840, আমার প্রিন্সিপাল হচ্ছে 2100 টাকা, সময় হচ্ছে 5 বছর। 20 কেটে দিলাম, 21 এটার ভিতরে যাবে 40 বার, 5 এই 40-এর ভিতরে যাবে 8 বার। তার মানে আমার সুদের হার কত হবে? 8% হবে না? এই 8%ই উত্তর। ছত্রিশে যান, 36। ছত্রিশে বলা হচ্ছে যে Kruti took a loan at simple interest rate of 6% per annum in the first year and it increased by 1.5% per annum every year. If she pays টাকা 8,190 as interest at the end of 3 years,
হোয়াট ওয়াজ হার লোন অ্যামাউন্ট? বলতেছে যে প্রতি সরল সুদে একটা ঋণ নেয়, যেখানে প্রথম বছরে সুদের হার ছিল 6%, আর প্রতি বছরে প্রতি বছরে তার সুদের হার 1.5% করে বৃদ্ধি পাবে। এইভাবে 3 বছরে টোটাল সে 8,190 টাকা সুদ দিলে সে মূলত কত টাকা ধার নিয়েছিল এইটা আমাদের বের করতে হবে। তো ধরে নেন ভাই কত টাকা ধার নিছিল আমি জানি না, তো আমি ধরেই নিচ্ছি যে টাকা ধার নিছিল 100 টাকা। তো প্রথম বছরে তার সুদের হার কত হবে? 6.5% হবে, সরি 6% হবে, 6%। দ্বিতীয় বছরে কত হবে? বলতেছে যে প্রতি বছর 1.5 করে বৃদ্ধি পাবে। তো 6-এর উপর 1.5 বৃদ্ধি পাইলে কত হবে? 7.5 হয়ে যাবে। তারপর আবার বলতেছে যে তৃতীয় বছরে, যেহেতু 3 বছর সুদ চালায়, তাহলে তৃতীয় বছর আবার 1.5% হইলে কত হবে? এই যে 9 হয়ে যাবে। তাহলে দেখেন, এই 100 টাকায় প্রথম বছরে সুদ পাবো 6 টাকা, এই 100 টাকায় দ্বিতীয় বছরে সুদ পাবো 7.5 টাকা, এই 100 টাকায় তৃতীয় বছরে সুদ পাবো কত? 9 টাকা। তাহলে এই 3 বছরে আমি টোটাল সুদ কত পাবো? 9, 6, 15, 15 সাথে 22.5 টাকা। সো আমার এখানে 3 বছরে সুদের পরিমাণ যেটা 22.5 টাকা, প্রশ্নে বলতেছে যে 3 বছরে সুদ দিবে 8,190 টাকা। তার মানে এই 22.5 সমান সমানই হচ্ছে 8,190। তাহলে এই 100-র মানটা কত, মানে সুদ মানে ধার নিছিল কত? তাহলে এই যে 22.5 দশমিক তুলে দিলাম, তার জন্য উপর একটা শূন্য। দেখেন 25 এটার ভিতরে যাবে 40 বার, 25 এটার ভিতরে 9 বার, 8 আর 9, 9, 9, 18, তার মানে 9 দিয়ে ভাগ যাবে। 9, 9, 81, 9, 10, 90। তাহলে দেখেন 0, 0, 4 একে 4, 4 নং 36। এই যে 36,400 টাকা হচ্ছে তার ধারের পরিমাণ, সেই টাকাটা লোন নিয়েছিল। আটত্রিশ নম্বরে চলে যান। 38 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রিলিতে আসছে, রিটেনে আসছে, ঠিক আছে? দেখেন 38-এ বলা হচ্ছে যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি উইল বি টাকা 600 আফটার 10 ইয়ার্স। বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে 10 বছর আপনি 600 টাকা সুদ পাবেন। ইফ দ্য প্রিন্সিপাল ইজ ট্রিপলড আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে যদি আপনার মূলধন 3 গুণ হয়ে যায়, হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ 10th ইয়ার? তাহলে 10 বছর শেষে আপনার মোট লাভের পরিমাণ কত বা সুদের পরিমাণটা কত হবে? তাহলে খেয়াল করেন, এখানে আপনার মূলধন কত টাকা আপনি জানেন না, জানারও দরকার নাই। আপনাকে বলতেছে যে একটা মূলধন ছিল, সেটা যদি আপনি বিনিয়োগ করেন তাহলে 10 বছরে 600 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে 10 বছরে যদি আপনি 600 টাকা সুদ পান, তাহলে 1 বছরে আপনি কত টাকা সুদ পাবেন? আপনি বলবেন যে ভাই 600 ভাগ 10 ইজ ইকুয়াল টু 60 টাকা সুদ পাবো, 60 টাকা সুদ পাবো। এখানে আপনাকে জিজ্ঞাসা করছে যে 10 বছরে আপনার টোটাল সুদের পরিমাণটা কত হবে, এবং এই 10 বছরকে দুইটা ভাগে ভাগ করছে। তার ভিতরে এইটা হচ্ছে প্রথম 5 বছর আর এইটা হচ্ছে দ্বিতীয় 5 বছর। তো প্রথম 5 বছর নিয়ে কোনো ঝামেলা নাই, সহজ হিসাব যে 10 বছরে যদি 600 টাকা পাই, 1 বছরে পাবো কত? 60 টাকা। তাহলে এই যে প্রথম 5 বছর, 10 বছরের ভিতর প্রথম 5 বছর, এই প্রথম 5 বছরে আমি সুদ কত পাবো? আপনি বলবেন যে 60 গুণন 5 ইজ ইকুয়াল টু 300 টাকা। 300 টাকা প্রথম 5 বছরে 300 টাকা সুদ পাচ্ছি। ঝামেলা হচ্ছে এই দ্বিতীয় 5 বছর নিয়ে, অর্থাৎ শেষ 5 বছর নিয়ে। কারণ প্রশ্নে বলতেছে যে প্রথম 5 বছর শেষে মূলধন 3 গুণ হয়ে যায়। প্রথম 5 বছর শেষে মূলধন কয় গুণ হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন যে মূলধন যত গুণ বৃদ্ধি পাবে, সুদের পরিমাণ ঠিক তত গুণ বৃদ্ধি পাবে। আই রিপিট, মূলধন যত গুণ বৃদ্ধি পাবে, সুদের পরিমাণ ঠিক তত গুণ বৃদ্ধি পাবে।
তাহলে এখানে আপনার 5 বছরে যেই মূলধনটা ছিল পরবর্তী 5 বছরে এসে মূলধনটা কি হয়ে গেছে, মূলধন 3 গুণ হয়ে গেছে। প্রথম 5 বছরে যা মূলধন ছিল এই মূলধন থেকে আপনি সুদ পাইছেন কত টাকা, 300 টাকা। তো এখন যখন মূলধন আপনার এরকম 3 গুণ হয়ে যাচ্ছে, তার মানে পরবর্তী 5 বছরে এই যে সুদের পরিমাণ এইটাও কি হয়ে যাবে, 3 গুণ হয়ে কত হয়ে যাবে, 900 হবে। বোঝা গেছে বিষয়টা? আমি আবার রিপিট করতেছি যে যখন আপনার মূলধন পি টাকা ছিল তখন আপনি সুদ পাইছেন 5 বছরে কত, পি টাকায় 5 বছরে সুদ পাইছেন কত, 300 টাকা সুদ পাইছেন। যখন বলতেছে যে এই মূলধনটা 3 গুণ হয়ে যাবে, তাহলে মূলধন যদি 3 গুণ হয় অর্থাৎ 3p হয়ে যায়, তাহলে 5 বছরে সুদের পরিমাণটা কত হয়ে যাবে? আপনি বলবেন মূলধন যেহেতু 3 গুণ হয়েছে, তার মানে এই সুদের পরিমাণও 3 গুণ হয়ে কত হয়ে যাবে, 900 হয়ে যাবে। তাহলে এই যে জিজ্ঞাসা করছে যে 10 বছর আপনি টোটাল কত টাকা সুদ পান, তাহলে প্রথম 5 বছরে সুদ পাইছেন 300 টাকা, দ্বিতীয় 5 বছরে সুদ পাইছেন 900 টাকা। এই টোটাল সুদের পরিমাণ হচ্ছে আপনার 10 বছরে এই 1200 টাকা। এই 1200 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 1200 টাকা। চল্লিশ নম্বরে যান, 40। আচ্ছা, আমরা ওই যে আপনারা ওই শর্টকাটটা জানেন, আমরা একটা শর্টকাট আমরা শিখি না, মানে আমি শিখাই নাই, কিন্তু আপনারা বিভিন্ন বইয়ে দেখবেন যে এই যে আমি যেই ম্যাথগুলো করাইছি না, যে ধরে নেন যে কোনো একটা জিনিস প্রথমে 100 টাকা ছিল, তারপরে 10% বৃদ্ধি পাইছে, তারপরে আবার 10% বৃদ্ধি পাইছে। তো আমি এগুলো তো এইভাবে করাইছি, নর্মালি এইভাবে করাইছি না। তো এই ম্যাথগুলো না একটা সূত্রের মাধ্যমে করা যায়। সেটা হইতেছে যে প্রথম 5 বছরে ধরেন যে প্রথমে 10% বৃদ্ধি পাইছে, তাহলে এই 10 প্লাস 10 প্লাস 10 গুণন 10 ডিভাইডেড কত, 100। তাহলে এখানে কত হয়ে যায়, এই যে 20 প্লাস এখানে কত জানি হয়ে যাবে, 1 হয়ে যাবে, 100 আর 100 তাহলে 1 হয়ে যাবে, তার মানে হচ্ছে 21 টাকা হয়ে যাবে। তার মানে 10% করে যদি 2 বার বৃদ্ধি পায়, 10% করে যদি আপনার এরকম 2 বার বৃদ্ধি পায়, তাহলে মোটের উপর 21% বৃদ্ধি পায়, যেটাকে একটা শর্টকাটে বলা হচ্ছে এরকম যে a প্লাস বি প্লাস a ইন্টু বি ডিভাইডেড হচ্ছে 100। এরকম একটা শর্টকাট আপনারা দেখছেন না বইয়ে, বিভিন্ন বইয়ে দেখছেন না? এটা আশা করি দেখছেন। এই এই এইটাকে ওরা কি জানি বলে, ইফেক্টিভ রেট অফ পার্সেন্টেজ এখানে বলছে দাঁড়ান। হ্যাঁ, ইফেক্টিভ রেট মানে আপনার কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এইরকম 2 করে, এটা বের করার একটা সহজ পদ্ধতি হচ্ছে ওইটা, মানে যেটা দেখালাম যেই শর্টকাটটা। তো এই ম্যাথটা আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন, অথবা নর্মালিও আপনি এইভাবে চিন্তা করতে পারেন যেভাবে আমরা আগে চিন্তা করছি, তাই না? যেমন আমি আপনাকে বুঝাই, 40-এ দেখেন, এখানে বলা হচ্ছে যে অ্যান অটোমোবাইল ফাইন্যান্সিয়ার ক্লেমস টু বি লেন্ডিং মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট, বাট হি ইনক্লুডস দ্য ইন্টারেস্ট এভরি 6 months, but he includes the interest every 6 months for calculating the principal. If he is charging an interest of 10%, the effective rate of interest becomes. এখানে বলা হচ্ছে যে ধরেন যে একটা কোম্পানি কিছু টাকা আপনাকে সুদ দিবে, কিছু টাকা সুদ দিবে, এবং বলা হচ্ছে যে এই সুদের টাকাটার সে হিসাব করবে এভরি 6 month, 6 মাস পর পর। আমরা সাধারণত কম্পাউন্ড ইন্টারেস্টে এই বিষয়গুলো দেখতে পাই যে সুদের হিসাব করতেছে 6 মাস পর পর বা 4 মাস পর পর বা 3 মাস পর পর, তাই না? কিন্তু আমাদেরকে এই সিম্পল ইন্টারেস্টে এই প্রশ্নে বলা হচ্ছে যে একটা কোম্পানি কাউকে কিছু টাকা ধার দিবে, ধার দিয়ে সে সুদের হিসাবটা করবে কয় মাস পর পর, 6 মাস পর পর। 6 মাস পর পর সে সুদের হিসাব করবে। এখন কাহিনী হচ্ছে ভাই, এই যে আমি প্রথমে আপনাকে বললাম যে এই যে আপনাকে বলবে যখন সুদের হার 10%, এই 10% মানে হচ্ছে এটা 1 বছরের সুদের পরিমাণ, 1 বছরে আপনি 10% সুদ পাবেন। তো যখন আপনি 1 বছরের জায়গায় 6 মাসে সুদের হিসাব করতেছেন, মানে 6 মাস পর পর সুদের হিসাব করতেছেন, তাহলে 6 মাসে
সুদের পরিমাণটা কি ভাই 10%ই থাকবে? অবশ্যই না। 1 বছরের অর্ধেক যদি 6 মাস হয়, তাহলে এই 6 মাসে সুদের পরিমাণটা কত হবে? এই 10-এর অর্ধেক, অর্থাৎ 5% হয়ে যাবে না ভাই? 5% হয়ে যাবে না? 5% হয়ে যাবে। তো এখানেও বিষয়টা হচ্ছে আপনার সেম, যে যদি আপনার 5% করে বৃদ্ধি পায় 6 মাস পর পর, 1 বছরে কত বৃদ্ধি পাবে? 1 বছরে যদি 6 মাস পর পর হিসাব করি, তার মানে 2বার সুদের হিসাব করতে হবে। তার মানে কি, এই 5% যে আমার এখন সুদের হার, এটা কয়বার বৃদ্ধি পাচ্ছে? 2বার বৃদ্ধি পাচ্ছে না? 5% করে 2বার হিসাব করতেছেন, যেটাকে আমি সহজে বলতেছি যে 5% 2বার বৃদ্ধি পাচ্ছে। তো যখন 2বার বৃদ্ধি পাচ্ছে, তখন তো আপনি এটা লাগাইতে পারেন, এই শর্টকাট লাগাইতে পারেন না? তাহলে 5 5 কত হবে? 10 হবে। 5 5 25, আর নিচে হচ্ছে 100। 100 দিয়ে 25কে ভাগ করলে কত হবে? 0.25 হবে না? তাহলে এখানে টোটাল কত হয়ে যাচ্ছে? 10.25 হয়ে যাচ্ছে না? তাহলে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 10.25% হচ্ছে না? এই যে 10.25%, অর্থাৎ 5% করে 2বার হিসাব করতেছেন। প্রথম 6 মাস। আবার এই যে প্রথম 6 মাসে আপনি যেই সুদটা পাইছেন 5 টাকা, এইটার আবার সুদ দেওয়া লাগতেছে এখানে। ঠিক আছে? কারণ ওই 5 টাকাকে আপনি আবার মূলধনের সাথে অ্যাড করে দিচ্ছেন। আসেন, এরপরে আসেন 41 নাম্বার। 41 এই টাইপেরই একটা প্রশ্ন। এই 41 নম্বর টাইপের প্রশ্ন বাংলাদেশে আসছে, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ ছিল। ঠিক আছে, এখানে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটা ব্যবহার না করে অন্য একটা সংখ্যা দিয়েছে, কিন্তু সেম টাইপের প্রশ্ন আসছে। এটা আমরা করলাম 40 নাম্বার, কিন্তু 40 করলাম, পরে চলে যাবো 41-এ। দেখেন 41-এ বলা হচ্ছে, a sum of money at simple interest amounts to টাকা 815 in 3 years and to টাকা 854 in 4 years. The sum is, বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে 815 টাকা হয়। সরি, হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে 815 টাকা হয়ে যাবে, আর 4 বছরে হয়ে যাবে কত? 854 টাকা। তাহলে ওই টাকার পরিমাণটা কত, অর্থাৎ আপনার মূলধন কত? একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে 815 হয়ে যাবে সুদে আসলে, আর 4 বছরে হবে কত? 854 টাকা। তাহলে ওই মূলধনের পরিমাণটা কত, এইটা বের করতে হবে। ভাই খুব সহজ হিসাব, দেখেন এখানে কিছু টাকা ছিল, কত টাকা জানি না, এই টাকাটা 3 বছরে হয়ে যাচ্ছে কত? 815 টাকা। এই সেম টাকাটাই, এই টাকাটাই 4 বছরে, 4 বছরে হয়ে যাচ্ছে কত? 854 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই টাকা থেকে শুরু করে এই 854 টাকা পর্যন্ত মোট সময় কত? 4 বছর। আবার এই টাকা থেকে শুরু করে এই 800 পর্যন্ত, 815 পর্যন্ত মোট সময় কত? 3 বছর না? কথা বুঝছেন? টাকা 4 বছরে 854, আর টাকা 3 বছরে 815। তাহলে আমি যদি আপনাকে বলি যে এই যে 815 টাকা, এই টাকাটা 854 হইতে কয় বছর সময় লাগছে, আপনি বলবেন যে ভাই 1 বছর সময় লাগছে। 1 বছর, যে 815 টাকা 1 বছরে 854 টাকা হয়ে গেছে। 815 টাকা 1 বছর 854 হয়েছে। তো আমরা বের করবো যে আসলে 1 বছরে কত টাকা সুদ বাড়লো। তাহলে দেখেন এখানে 1 বছরে তাহলে সুদ বাড়ছে কত? এই যে 854 বিয়োগ 815, 854 থেকে 815 বাদ দিলে আমরা পাবো কত? 39 টাকা পাবো। 39 টাকা। তাহলে 1 বছরে যদি 39 টাকা সুদ বৃদ্ধি পায়, তাহলে এই যে টাকা 3 বছরে 815 হয়েছে, তাহলে 1 বছরে 39 টাকা সুদ পাওয়া যায়। তাহলে এই যে 3 বছর, এই 3 বছরে কত টাকা পাওয়া যাবে? আপনি বলবেন যে ভাই 3 বছরে পাওয়া যাবে 3 × 90, 3 × 27, তার মানে হচ্ছে 117 টাকা পাওয়া যাবে। 117 পাওয়া যাবে। এখন আপনি খেয়াল করেন, এই যে 815, এই 815-র ভিতরে কিন্তু দুইটা জিনিস আছে ভাই।
একটা হচ্ছে প্রিন্সিপাল আছে আর একটা হচ্ছে ইন্টারেস্ট আছে। তাহলে ইন্টারেস্টটা কয় বছরের? এই 3 বছরের ইন্টারেস্ট আছে, কারণ পি টাকাটা 3 বছরে 815 হয়ে যায় সুদে আসলে। তাহলে এই 3 বছরের ইন্টারেস্ট আমি বের করলাম 117। তাহলে 3 বছরের ইন্টারেস্ট যদি 117 হয়, তাহলে এখান থেকে এই আপনার মূলধন পি টাকা কত এটা আপনি বের করতে পারবেন না। তাহলে পি সমান সমান কত হবে? 815 মাইনাস 117। 7 আছে কত হলে 15 হবে? 8 হলে হাত থেকে 1 2, 2 আছে কত হলে 11 হবে? 9 হলে হাত থেকে 2, 698 টাকা। এই 698 টাকায় হচ্ছে আপনার সেই মূলধনটা, অর্থাৎ এই 698 টাকায় 3 বছর 815 আর 4 বছরে 854 হয়েছিল। বোঝা গেছে বিষয়? সাতচল্লিশে যান, 47। এখানে বলা হচ্ছে যে অ্যাট হোয়াট রেট পার্সেন্ট অফ সিম্পল ইন্টারেস্ট উইল এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 12 ইয়ার্স। বলতেছে যে কত পার্সেন্ট হার সুদে একটা নির্দিষ্ট মূলধন 12 বছরে দ্বিগুণ হয়ে যাবে। কত পার্সেন্ট হার সুদে একটা নির্দিষ্ট মূলধন 12 বছরে দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে ভাই খেয়াল করেন, ধরে নিচ্ছি যে আমার প্রিন্সিপালটা 100 টাকা, 100 টাকা, টাইম দেওয়া আছে কত? 12 বছর। আমার রেট পার্সেন্ট কত এইটা আমার জানা নাই। তো আমাকে বলতেছে যে এই 100 টাকাটা কত পার্সেন্ট হার সুদে 12 বছরে দ্বিগুণ হবে। তো 100 দ্বিগুণ কত? 200 হয়ে যাওয়া। 100 দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি? 200 হয়ে যাওয়া। তো এই 200-র মধ্যে কি কি আছে? এই 200-র মধ্যে প্রিন্সিপাল আছে আর হচ্ছে ইন্টারেস্ট আছে। তো প্রিন্সিপাল তো আমার 100 আছে এর মধ্যে, তাহলে এই যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের পরিমাণটা কত ভাই? 100 টাকা না? 100 টাকা। তাহলে দেখেন, রেট অফ পার্সেন্ট আমাকে বের করতে হবে। তার মানে কি 100 গুণন মোট সুদ হচ্ছে 100, আসলও হচ্ছে আমার 100, সময় কত? 12 বছর। 100 100 কেটে গেল, 4 25 বার, 4 3 বার, 3 দিয়ে 25-কে ভাগ করলে এই যে 8 সমস্ত 1/3% চলে আসে। তার মানে সুদের হার কত? 8 সমস্ত 1/3%। লাস্ট ম্যাথ দেখেন, 55, 55। 55-এ বলা হচ্ছে যে অ্যাট হোয়াট রেট পার্সেন্ট পার অ্যানাম উইল দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি বি 2/5 অফ দ্য অ্যামাউন্ট ইন 10 ইয়ার্স। বলতেছে যে কত পার্সেন্ট হার সুদে একটা মূলধন 10 বছরে, সরি এখানে অ্যাট হোয়াট রেট পার্সেন্ট পার অ্যানাম উইল দ্য সিম্পল ইন্টারেস্ট, ওকে ফাইন। বলা হচ্ছে যে কত পার্সেন্ট হার সুদে একটা নির্দিষ্ট মূলধন 10 বছরের জন্য বিনিয়োগ করলে সেখানে মূলধনের 2/5 সুদ পাওয়া যাবে। একটা নির্দিষ্ট মূলধন আছে এখানে, কত সেটা আপনার জানা নাই, এবং সুদের হারটা কত সেটাও আপনার জানা নাই। বলতেছে যে তাহলে কত পার্সেন্ট হার সুদে ওই মূলধনটা 10 বছরের জন্য বিনিয়োগ করলে আপনি সরল সুদ হিসেবে কত পাবেন? মূলধনের 2/5 পাবেন। তাহলে এই যে বলতেছে যে আমার সুদের পরিমাণটা কত হবে? মূলধনের 2/5। মূলধনের 2/5 মানে হচ্ছে এই 5ই হচ্ছে আমার মূলধন আর 2 হচ্ছে আমার কি? ইন্টারেস্ট। তাহলে আমাকে এখানে রেট পার্সেন্ট বের করতে হবে। তো রেট পার্সেন্ট মানে কি? 100 গুণন মোট সুদ। মোট সুদ মানে হচ্ছে এই যে 2 টাকা, আসল কত? 5 টাকা, সময় কত? 10 বছর। 10 এটার ভিতরে 10 বার, 5 10-এর ভিতরে 2 বার, 2 দুগুণ কত?
এই যে 4%, তার মানে সুদের হার আপনার কত হবে? 4% হবে। এই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের প্রথম পার্ট। আমরা এই সপ্তাহে সিম্পল ইন্টারেস্ট শেষ করে ফেলবো, অর্থাৎ বৃহস্পতিবারে আমাদের শেষ হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট। আমাদের মোটের ওপর আর 2টা অধ্যায় বাকি থাকবে, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আরেকটা হচ্ছে আপনার সিম্পলিফিকেশন। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ বৃহস্পতিবার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।